মালদা টুডের পক্ষ থেকে অন ক্যামেরাতে আজকে আমরা এসছি নিউ বাঁশবাড়ি এলাকায়, মালদা শহরেরই একটি পাড়া। সেখানে আমরা এসছি প্রথিতযশা শিল্পী এবং স্বনামধন্য শিল্পী, লোকশিল্পী, বাউল শিল্পী। তার বাড়িতে এসছি, তার সাথে কিছুক্ষণ আমরা সময় কাটাবো এবং তার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আজকে তার বাড়িতে প্রবেশ করছি। নমস্কার, আমরা মালদা টুডের পক্ষ থেকে এসেছি। আপনার সাথে কিছুক্ষণ আমরা ঘরোয়া একটা আড্ডায় বসবো, আপনার বিভিন্ন দিক সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের দর্শক বন্ধুদের দিকে আমরা আপনার ব্যক্তিগত কিছু জীবনের কিছু ঘটনা বা বিষয় সেগুলো তুলে ধরার জন্যই আমাদের এখানে আসা। আপনাকে মালদা টুডের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাদের স্বাগত জানাই আমার পক্ষ থেকেও মালদা টুডেকে। এবারে আপনার জন্মস্থান এবং ছোটবেলা কেমন কেটেছে? আমার জন্মস্থান হচ্ছে পূর্ব বাংলা, বাংলাদেশ। আচ্ছা। 2 বছর বয়সে ওখান থেকে আমরা চলে আসি, মানে তখনও মনেই নেই। বাবা মা আমরা সবাই আসি এবং এসে আমরা গৌড়ের কাঞ্চনটার বলে একটা গ্রাম, সেই গ্রামে আমরা ওখানে করি। তারপর ওখান থেকে ওখানে আস্তে আস্তে বড় হওয়া। আপনারা ক ভাই বোন? আমরা 3 ভাই বোন। 3 ভাই বোন নেই, আমি মেজো। আচ্ছা। আর বড়দা ছিলেন, উনি 2 বছর হলো মারা গেছেন। আচ্ছা। একটা অ্যাক্সিডেন্টে। তো যাই হোক, আমরা এখন 2 ভাই আছি। বাবা মা এখনও আছেন, জীবিত আছেন কাঞ্চনের গ্রামে। সেখানেই প্রাইমারি স্কুল, সেই স্কুলে পড়াশোনা, সেখানে বন্ধু বান্ধব। মানে সেও এক মজার ঘটনা, কারণ ওখানে পাশে একটা গ্রাম আছে, ওটা মুসলিম গ্রাম। আচ্ছা। তো তাদের উল্টো দিকে, ওটাকে বলে মহারাজপুর, আর আমাদের কাঞ্চনটা। তো ওদের সাথে মেলামেশা, বন্ধুত্ব। ওদের বাড়িতে যেমন ঈদ হলে আমরা খুশিতে যেতাম, আবার আমার দুর্গা পূজা আমরা মানে বুঝতে পারতো না যে আমরা ওটা একটা দুটো সম্প্রদায়ের একটা ছিল, ধরনের সাম্প্রদায়িক একটা সম্প্রীতি ছিল। এখনো আছে। কারণটা বলি যে আমাদের ওই গ্রামটাতে এখনো মসজিদ আছে, কিন্তু কোনো মুসলিম নেই। আচ্ছা। ও যারা আসে ওই সেই গ্রাম থেকে, তারা অন্য গ্রামটা থেকে ওরা আসে। আচ্ছা। মানে যখন বিনিময় হয়, মানে আমরা এক্সচেঞ্জ করে সব এসছে এখান থেকে। আর বাবা মায়েরা যখন আসে, এখানকার পুরো মুসলিম গ্রামটা চলে যায় বাংলাদেশে, আর ওইখান থেকে পুরো হিন্দুরা এখানে চলে কিন্তু মসজিদটা থেকে যায় এখনো একটাও ওখানে মুসলিম নেই। একটা সম্প্রীতির জায়গা। সেখান থেকে বেড়ে ওঠা, সেখান থেকেই প্রাইমারি স্কুল, তারপরে যদুপুরে হাই স্কুল। তার মাঝে তো গান বাজনার ব্যাপারটা ঢুকবেই, কারণ সেটাই হ্যাঁ, ছোটো থেকে দেখতাম বাড়িতে একটা গানের পরিবেশ থাকতো। মানে বাবা মা আর পাশের বাড়ির এক ভদ্রলোক ছিলেন, বাবাও গান। হ্যাঁ, বাবা মা আমার ছোটোবেলা থেকেই ওই শ্যামা সঙ্গীত, ভক্তিমূলক। মানে প্রথম হাতে খড়িটা গানের আপনার বাড়িতে বাবার কাছে। তো আমি বসে বসে দেখতাম, শুনতাম, বসে বসে করতাল বাজাতাম গিয়ে। হ্যাঁ, এই করতে করতে সেই গানের জগতে ঢোকা। আচ্ছা। তো বাবা দেখলেন যে না, তো এর তো একটা গানের ন্যাক আছে। হ্যাঁ, তখন এক মাস্টারমশাই, তখন যে কমলাবাড়ি বলে একটা জায়গা, সেখানে গান শেখাতে আসতেন। তার সাথে কথা বলে সে আমাদের বাড়িতে গিয়ে শেখাতেন। ওনার নাম বিভূতিভূষণ দাস, মারা গেছেন। আচ্ছা। হ্যাঁ, বিভূতিভূষণ মারা গেছেন। ওনার কাছে তারপরে আমি ভর্তি হলাম, প্রায় 10 বছর মতো ওখানে। হ্যাঁ, নেওয়ার পর উনি আবার আমাকে মালদাতে নিয়ে আসলেন, রতিন চৌধুরী বলে। উনি মারা গেছেন, মালদার খুব পুরনো নাম করা ছিলেন রতিন চৌধুরী। হ্যাঁ, তার কাছেও প্রায় 10 বছর। তার মাঝে এই পড়াশোনা এবং ধর্ম এগুলো সব চলতে যে ন্যাকটা যেহেতু আমার এই গান বাজনার দিকে, একটা সময় গিয়ে আমি লেখাপড়াটাকে এন্ড করি যে না, আর আমার ওটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে। সেটাও একটা মজার ঘটনা। মানে প্রথাগত শিক্ষা কত দূর? আমি 12 অবধি পড়েছি। আচ্ছা, উচ্চ মাধ্যমিক। আচ্ছা। তারপর আমি বন্ধ করেছি। আমার তো বাবা আমাদের বাড়িতে সবাই শিক্ষিত, বড়দারা সবাই, কি তুই লেখাপড়া আছে না, ভালো লাগছে না, আমার গান বাজনা ভালো লাগছে, এটা ভালো। তো বাবা বলে তাহলে তোকে এমন কিছু করতে হবে যেন গান কিছু করতে পারিস। তো যাই হোক, ঠাকুরের বাবা আমার খুবই ছিল, এবং আমি 2টো বিষয়ে গানে গোল্ড মেডেল পেয়েছি। মানে MA পাস করে। মানে আমাদের মিউজিকে বলে MA নজরুলগীতিতে। এবং যার কাছে পেয়েছি তিনি মানে বিখ্যাত লোক, মানবেন্দ্র মুখোপাধ্যায়। হ্যাঁ, তার কাছ থেকে আমি নজরুলগীতি, ফার্স্ট জীবনটা আমি ওই নজরুলগীতি ক্লাসিক এগুলো নিয়ে থাকতাম। বাউলে লোককে আসলে একটা এখান থেকেই না, আপনি বাইরে গেছিলেন? না, এখানেই মালদা থেকেই। মালদা থেকেই মানে প্রথম একটাই ছিল আমার ক্লাসিক, যেহেতু মাস্টার শেখাতেন।
তারপর করতে করতে ফোকটাতে হলো কি, প্রায় তখন 20-21 বছর এরকম বয়স হবে। ওই সময়টাই আমাদের ওখানে পাশে রামকেলি মেলা হয়। তো সেই রামকেলি মেলা, হ্যাঁ, সেই রামকেলি মেলাতে আমার সঙ্গে একজন থাকতেন, গান বাজনা করতো, দোতারা বাজাতেন। ও আমাকে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলাম যে বাউলের মেলা। এ তো অদ্ভুত জিনিস একটা, যে নিজেই গান করছে, নিজেই বাজাচ্ছে, নিজেই নাচছে। তখন সেই ওই খমক বলে ওটাকে, আনন্দ লহরী, ভালো আনন্দ লহরী, সেইটাকে ওই দুধের কৌটো দিয়ে বানালাম বাড়িতে। বাড়িতে বানিয়ে সেই প্র্যাকটিস শুরু হলো। হওয়ার পর তখন ওই সময় একটা গ্যাপ ছিল মালদায়, মানে বাউল, মালদাতে কোনো বাউল ছিল না। যখনই বাউল আসতে হয় বীরভূম, নাহলে বাইরে থেকে আর কি, মালদাতে একটা গ্যাপ ছিল। তখন আমরা যে এটা তো করা যেতে পারে, কারণ নজরুল যদি কোথাও কেউ যদি ডাকে, তো তার মাঝে মাঝে কিন্তু ফোক মানে লোকগীতে আমি কিছু কিছু নিজে নিজে তুলেছিলাম। কোথাও গান গাইতে গেলে নজরুল গীতে গাইছে তো অত ভালো নিচ্ছে না, যেই লোকগীতে গাইছে লোক নিচ্ছে, হ্যাঁ, তাহলে ভাই এটা তো তাহলে লোক ই করা যায়, গ্রহণযোগ্যতা আছে আমার। তখন শুরু হলো আমার তালিম, এবং বেশ কিছুদিন আমি পূর্ণদাস, হ্যাঁ, পূর্ণদাসের কাছে তালিম নিয়েছিলাম। নেওয়ার পর আস্তে আস্তে এই জগতে ঢোকা। খুব সুন্দর। আবার আসবো আমরা সঙ্গীত জগতে। এবার আপনি বলুন, ছেলেবেলার আপনার কোনো উল্লেখযোগ্য ঘটনা। ছেলেবেলার উল্লেখযোগ্য ঘটনা বলতে মানে গান বাজছে আপনার স্কুল জীবনের হতে পারে, বা আপনি তো একদম গ্রামাঞ্চলেই বেড়ে উঠেছেন, সেখানকার প্রকৃতি থেকে শুরু করে বা আনুষঙ্গিক আপনি যেটা বললেন একটা সাম্প্রদায়িক যে ব্যাপার, সম্প্রীতির যে ব্যাপারটা, এগুলো হতে পারে, বন্ধু বান্ধবদের সাথে খুনসুটি বা তাদের সাথে সম্পর্ক, এরকম কোনো একটা উল্লেখযোগ্য। এগুলো তো ছিলই। উল্লেখযোগ্য বলতে বিশেষ করে আমার যেটা খুব লেগেছিল, কিছু বন্ধু বান্ধবের মধ্যে, কিন্তু কিছু আত্মীয় স্বজনের মধ্যে, ওরা বলতো তখনকার দিনে তো গান বাজনা মানে একটা গান বাজনা করছে, কী হবে, কী করবে, ছেলে গেল। এই যে নেগেটিভ যে ইগুলো ছিল, তো তখন আমি কিচ্ছু মনে হতো না, খালি ভাবতাম মনে হয় যে কোনোদিন যদি সুযোগ আসে তোমরা বুঝতে পারবে, আমার কাজ দিয়েই আমি জবাব দিয়ে দেবো, জবাবটা দেবো। হ্যাঁ, কী করে পাগল দা করে সারাদিন এই করছে ওই করছে, এই মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে। ওই যে মানে প্রকৃতির যে ঘটনাটা, যেমন কিছু কিছু গান আছে আমাদের ওখানে, ওই পাশে যে গঙ্গাটা, এই তোমার সদলাপুরের যে গঙ্গাটা যেত না, মাঝে মাঝে আমরা ওই গঙ্গাতে চলে যেতাম নদীতে, ওখানে নৌকোতে করে ঘোরা যেতাম। তো সেই মাঝিদের যখন মনে পড়ে আমার, যে মাঝির সেই মানে ওরা মনের আনন্দে গান গায়, মানে ওই দাঁড় টানছে আর গান গাইছে, ও মাঝি ভাই, এই যে একটা টান, হ্যাঁ, মনের মধ্যে আছে, আরে একটা উদাস করা টান, একটা অদ্ভুত সুর। এই জিনিসগুলো কিন্তু আমাকে খুব আকর্ষণ করতো। হয়তো নাগল চাষ করছে, নাগল চাষ করতে তো গান গান গাইছে, এদের মধ্যে দিয়ে যে মানে প্রকৃতির একদম মানে মাটির গান যে আসা। বাউল মানেই তো মাটির একটা সংস্কার থাকবে, একদম একদম থাকবেই। তবে মালদায় বাউলের কিন্তু আসল জায়গা হচ্ছে বীরভূম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যেমন লোকসঙ্গীতের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। লোকসঙ্গীত বলতে আমাদের এখানে হচ্ছে যেমন মালদায় হচ্ছে গম্ভীরা, একে বলে মালদার আঞ্চলিক গান বলে। তা ওই অঞ্চল থেকে কিন্তু লোকসঙ্গীতগুলো এসেছে। বীরভূমের যেমন বাউল, মুর্শিদাবাদের আলকা, কুচবিহারের ভাওয়াইয়া, এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে একটা করে আঞ্চলিক গান রয়ে, সেইগুলোকে নিয়ে তখন আমাদের লোকগীতি করা হয়। মানে এখানকার একটু সুর, ওখানকার একটু সুর নিয়ে মিস করে তখন সেটাকে লোকসঙ্গীত, কিন্তু আঞ্চলিক গান, পল্লী গীতি যেটাকে বলা হয়। আপনি তো গীতিকারও, নিজেও কিছু গান লিখেছে, হ্যাঁ, সুরও দিয়েছেন। হ্যাঁ, সুর দিয়ে এটাও একটা স্মরণীয়। একবার নদীর ভাঙন হয়, আচ্ছা, মহানন্দাতে, ওই মহানন্দা ভবন যেটা ছিল সেটা ভেঙে যাচ্ছে। তো যাই হোক, একটা রিপোর্টার আমার কোনো চ্যানেলের, সনদ ঝা, আমার ছোটোবেলার ও বন্ধু, এখন এবিপি আনন্দ আছে, তো তখন ইটিভিতে ছিল। আমার তখন এক কাজ করে যাবি, এরকম ব্যাপার, চল গেলাম। গিয়ে সে সারা রাত জেগে ওই যে ভাঙছে, পুরো ঘটনাটা নিচ্ছে এবং ভবনটা ভেঙে পড়ছে, পুরো এটা হবার। ভোরবেলা যে গাছতলাতে এক বয়স্ক ভদ্রলোক বসে আছে, তো বুড়ো একদম, মানে 60-70 এরকম হবে, আর কাঁদছে। তখন চল তো দেখি ব্যাপারটা কি। তখন ওখানে গেলাম, গিয়ে ভদ্রলোককে বলল যে কী হয়েছে দাদা। তখন ঘটনাটা বললো যে আমার 3বার এরকম ভেঙেছে, 3বার ভাঙার পর লাস্ট যেটা ছিল সেটাও চলে গঙ্গা চলে গেছে।
আমার জমি ছিল লাঙল বড় ছিল, জোন খাটতো, মানে মানে ওই মানে কী বলো কাজ করে না, এরা কাজ করতো। হ্যাঁ, গোলা ভরা ধান ছিল, বিশাল ওখানে নাম ছিল, কিন্তু আমরা এখনো কিছুই নেই, নিঃস্ব রাতারাতি নিঃস্ব রাতারাতি। ওইটা কিন্তু আমার খুব মনের মধ্যে গাঁথলো এবং আসলাম। ভিডিও ফুটেজগুলো তো তুলেছিল সব, আর সব তুই আমাকে 2 দিন সময় দিই, আমি তো একটা দারুণ জিনিস করে দিচ্ছি। তারপরে আমি গান লিখতে আরম্ভ করলাম। পরাণ গেল আমার নদীর ভাঙনে, পরাণ গেল আমার গঙ্গার ভাঙনে, সর্বনাশা ভাঙনা এসা কাহিরা নিল সব জীবনে, পরাণ গেল আমার নদীর ভাঙনে। এরকম একটা পুরো একটা গান, এবং গোলা ভরা ধান ছিল, গরু ছিল, লাঙল ছিল, যা যা বলেছে পুরো ঘটনা দিয়ে শেষে এসে একটা জায়গাতে আমি মানে আটকে গেছি যে এখানে একটা সম্প্রীতির ব্যাপার লাগাবো। ওখানে হিন্দু মুসলমান সবাই ছিল, কী করে করা যায়? তখন ওখানে আমি কী করলাম, মন্দির ছিল, মসজিদ ছিল, ওখানে মন্দির গেল নদীর পেটে, মসজিদ পানির টানে। এই যে কথাগুলোর মধ্যেই মন্দির গেল নদীর পেটে, মসজিদ পানির টানে, এই কথাটাকে দুটো সম্প্রদায়ের পরিভাষা দিয়ে সুন্দরভাবে বেঁধে দিলেন। বেঁধে পুরো যখন গানটা হলো ওকে শোনালাম, সবাই চল আমার তো কটাই আছে শুটিংগুলো, একটা জায়গাতে চল, সেই মহানন্দার ওখানে গেলাম, গিয়ে গানটা গাইলাম। ও পুরো একদম ভিডিও ভাঙন, সে ভাঙা ইটি দিয়ে সেটা আমি দিল্লিতে তখন গান গাইছি দুর্গাপূজায়। আচ্ছা। আর ওই সময় ওটা ব্রডকাস্ট করেছি, আর ঠিক সেই সময় আমি প্রোগ্রামে উঠবো, আর ওখান থেকে টিভিতে দেখেছে, সে দেখে সব আরে এখনই গান শুনলাম, একটা পাওনা, এটা একটা বিশাল মানে এক্সপোজারটা তখন আরো বেশি করে হয়ে গেল আর কি, যে তপন পণ্ডিত আর মাল দেয়নি, জাতীয় স্তরে চলে গেছে। আপনি তো মানে শুধু জাতীয় স্তরে না, আন্তর্জাতিক স্তরেও অনেক অনুষ্ঠান করেছেন। তো প্রথম আপনার আন্তর্জাতিক স্তরে প্রবেশের ঘটনাটা যদি একটু বলেন। প্রথম আমি গেছি বাংলাদেশ। আচ্ছা। 2014 সালে। সেটা হচ্ছে কুষ্টিয়া, হ্যাঁ, লালন ফকিরের যেখানে আশ্রম হয়, লালন ফকিরের সেখানে সমাধি আছে, এবং ওইটাকে বলা হয় মানে সঙ্গীতের বলা হয় মক্কা। আচ্ছা। মানে ওইখানে যাওয়া এত মানে পুণ্য স্থান, মানে তো যাই হোক ওখানে যাবো আমরা ভাবলাম। আমার এক বন্ধু আছে নুরুল ইসলাম, তো ও কবিতার উদ্যোগ লেখে, তো ও আমরা তখন চল লালন মেলা যাই, চলো। তারপরে ড্রেস ফ্রেস নিয়ে গেলাম, খমকটাও নিয়ে গেলাম, যে যদি গান করার সুযোগ পাই, বলা তো যায় না। তো গেলাম, গিয়ে যাই হোক কোনোরকম করে একটা সুযোগ পাওয়া গেল। তো সে রাত্রি 1টা তখন বাজে। তা আমি ওখানে তো সব সাদা ড্রেস, সব বাউল মেলায় সাদা ড্রেস, তো আমার ড্রেসটা একটু অন্যরকম, সে চকরা বাকরা এটি দিই, বসে আছি রাত্রি 1টায় সময় পেলাম। তারপর গান গাইলাম লালন ফকিরি। সেই গানটা একটা গান, এবার আমি করেছি কি, আমি একটু চালাকি করেছি যে একটাই গান তো 3 মিনিট না করে ওটাকে 6 মিনিট 7 মিনিট করা যায় কিনা, যতটা করতে ততটা মানুষের কাছে পৌঁছাতে পারবো। হ্যাঁ, তখন ওই গানটাই করলাম, কে মাঝে মাঝে গান গাইছে তার সাথে বিশ্লেষণ করি। গানটা কি ছিল, এক লাইন যদি? হ্যাঁ, সেই গানটা হচ্ছে লালন ফকিরের, ওরে লালনে বলে জাতের কি রূপ, ওরে লালনে বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালনে কি জাত, এই সংসারে সব লোকে কয় লালনে কি জাত, এই সংসারে। তো গানটা মোটামুটি 3-4 মিনিট হবে, বিখ্যাত গান। হ্যাঁ, কিন্তু এবার দিচ্ছে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের আর একদম সেই লালনের মানে মাটি, একদম সেটাই বলছি। তো ওইখানে গানটাতে আছে, কেউ মালা কেউ তো শিবি গলে, তাই কি রে জাত ভিন্ন বলে, ওরে আশা কিংবা যাওয়ার বেলায় জাতের চিহ্ন রয় করে, সব লোকে কয় লালনে কি জাত, এই সংসারে। বলে এই একটা আমি একটু বিশ্লেষণ করছি। যেমন বলছি, যেমন রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যত মত তত পথ। তো ঠিক তেমনি একটা পুকুর বা পুষ্করণী, সেই পুষ্করণী 3টে ঘাট। এক ঘাট দিয়ে হিন্দুরা নামছে, তারা কি বলছে জল আনতে হবে। আর এক ঘাট দিয়ে মুসলিমরা নামছে, তারা কি বলছে পানি আনতে যাবে। আর এক দিয়ে খ্রিস্টানরা নামছে, তারা কি বলছে ওয়াটার আনতে।
বস্তুটা কি, যেটা নাহলে কারোরই প্রাণ বাঁচবে না, সে জলই হোক, পানি হোক, আর জলই জীবন। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আধ্যাত্মিক আমাদের বাউলের ফিলোসফি বলতে কিন্তু এটা ঠিক, যে আধ্যাত্মিক। তুমি কে, তুমি তোমার নিজেকে চেনো, তুমি নিজেকে না চিনলে তুমি অপরকে চিনতে পারবে না। একদম। হ্যাঁ, তো এইরকমভাবে কিছুটা ইটি করে আর ছাড়বে না পাবলিক, আর একটা গান শুনবে, আর অবশ্য কর্মকর্তা দেবে না যে না একটা বেশি হবে না, আর পাবলিক উঠে গেছে স্টেজে, না ছাড়া এবার একটা গান শুনবে, সে লাস্টে 1 মিনিট একটু আর একটা আবার গান করে তারপর ওখান থেকে না হলো সে পেপার তখন ওখানকার প্রথম আলো, এখানকার আনন্দবাজার একদম প্রথম সারির পেপার, সেই প্রথম আলোতে আমার ছবি টবি দিয়ে একদম বিশাল বেরোলো। তারপর থেকে ক্রমাগত আমি তখন ভারতের একটা শিল্পী, ও একদম চিঠি করে, মানে এটা তো আমাদেরও গর্বের বিষয় যে মালদার ছেলে সে গিয়ে বিদেশে, এবং মানে এত ভারত না এখন ভারতের আর কি, এখন ভারত থেকে এসছে, ভারতের শিল্পী, ওখানে তো আন্তর্জাতিক এটা হয় ব্যাপারটা। মালদা জেলায় আপনাদের পরিষেবায় 2008 সালে স্থাপিত গ্লো নার্সিং হোম প্রাইভেট লিমিটেড আপনাদের জন্য রয়েছে সুব্যবস্থা, শীততাপ নিয়ন্ত্রিত ওয়ার্ড, কেবিন, এইচডিও পরিষেবা, অত্যাধুনিক যন্ত্রে পরিচালিত অপারেশন থিয়েটার, সিআরএম, ল্যাপ্রোস্কোপিক থিয়েটার, ওয়ার্ল্ড ক্লাস অপারেশন থিয়েটার, এনআইসিইউ, শ্রেষ্ঠতম প্যাথোলজি বিভাগ। এছাড়াও রয়েছে ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি, ডপলার ইত্যাদি। আপনাদের পাশে, আপনাদের সাথে সব সময় গ্লো নার্সিং হোম প্রাইভেট লিমিটেড। ঠিকানা সিংহাতলা, পুরাতন দমকল অফিসের কাছে, মালদা। ফোন নম্বর 9733106204। তো তারপর কন্টিনিউ পরপর 14, 15, 16, 17 এই কয়েক বছর একদম পার্মানেন্ট বাধা হয়ে গেল। হ্যাঁ, এবং তারপর শেষে আমাকে সাদা ড্রেস করতে হলো ওখান থেকে পরে। আচ্ছা, এই ড্রেসের পেছনের কারণটা কি? মানে আমরা সাধারণত দেখে এসেছি, মানে আপনার গুরুজি বললেন পূর্ণদাস বাবুল ভাই, তারা একটা রঙেরই পরে, গেরুয়া, কিন্তু আপনার এই যে বিভিন্ন রঙ, গেরুয়া না, গেরুয়া ঠিক না, মানে তালি থাকে, তালি থাকে, এটা তারও ঘটনা আছে। তখন এইটার মানে এটার ভেতরের অর্থটা, অর্থটা হচ্ছে তখনকার দিনে এত গরিব, এত ভিখারি এরা আছে, ভিক্ষা করতো। অরিজিনালি বাউল গান মানে ভিক্ষা। আমরা রামকেলি মেলা ছোটবেলা দেখেছি, হ্যাঁ, ওই রামকেলি মেলার আগে 1 দিন আগে 2 দিন আগে দেখতাম সে সাধু সন্ন্যাসী চলে আসতো, হ্যাঁ, কিছু বাউল শিল্পীরা আসতো, একতারা বাজিয়ে গান করতো আর ভিক্ষা করতো, একদম একটা পুরস্কার। তো তখন ওরা কি করলো যে দেখলো যে আরে যা আছে ছেঁড়া টেরা, ওই তালি দেওয়া আছে না, হয়তো লুঙ্গি ছেঁড়া, হয়তো গামছা ছেঁড়া বা কোনো কিছু ছেঁড়া, সেগুলো দিয়ে বানাতে শুরু করলো। আচ্ছা আচ্ছা, মানে পোশাকেও প্রকাশ হচ্ছে যে আমরা একদম মাটির মানুষ। আচ্ছা, এইটা তখন কিন্তু বাউল মানে যে হিন্দু বা মুসলিম না, এটা কোনো একটাই সম্প্রদায়ের বাউল, সে হিন্দু মুসলিম যে হতে পারে। যেমন আমাদের একটা বিখ্যাত কাজুই যে জাপানের, আমাদের এখানে এসে এখন খুব নাম করেছে, হ্যাঁ। তো এরকম তারপরে হলো কি, যেহেতু হিন্দু মুসলিম বা ব্যাপার এটা নাই, সবাই গাইছে, সবাই ওখানে ফকিরি গান, বাউলা বলে, ওখানে বাউলকে বলে বাউলা। তো এরকম ধরনের তখন ওরা করলো, এবার দেখলো কি একটা প্ল্যাটফর্ম দরকার। পূর্ণদাস প্ল্যাটফর্ম না পেলে আজকে পূর্ণদাস হতো না, একদমই না। উনিও ভিক্ষা করছিলেন, ট্রেনে ভিক্ষা করতেন। তারপরে একটা প্ল্যাটফর্ম পাওয়ার পর হলো, এবার দেখছে কি এরা যে এই গানগুলো আমরা গাইবো কোথায়। তো বেশিরভাগ দেখা গেল হিন্দু ধর্মের কীর্তন যে অনুষ্ঠানগুলো হয়, কীর্তন যেগুলো হয়, সেখানে এটাকে পুট করছে। তখন ওরা করলো কি এটাকে টোটাল গেরুয়া করে। আচ্ছা,
কিছু কিছু ওরা গেরুয়াই পড়ে, তখন ওই তালি দেয় না, ও ও তোর পরিষ্কার বোঝা চাইছে আমি হিন্দু। যেহেতু অনুষ্ঠানগুলো ওই প্ল্যাটফর্মে চলে এলো, কিন্তু কিছু কিছু এখনও আছে যারা বোঝা চায় না, না আমরা বাউল। আচ্ছা, বাংলাদেশ ছাড়া আর কোথায় কোথায় অনুষ্ঠান করেছেন? দুবাই গেই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক, তারপর সেগুলো কি আমন্ত্রণে গেছিলেন? আমন্ত্রণে এবং বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে আচ্ছা, প্রত্যেকটা পৃথিবীর সব জায়গাতেই। এই লাস্ট করে এসেছি শ্রীলঙ্কা, আবার এই 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 যাবো তোমার ভিয়েতনাম, এই মে মাসের 11 তারিখ ভিয়েতনাম। আমার বিশেষ আমার পুরো একটা নাচের টিমও যাই। হ্যাঁ, উনিও তো নাম করা, সবাই জানে, সবাই চেনে। উনি ওর একটা এতে নাচের এবং সেখান থেকে নাচের কিছু কিছু ভালো ভালো ছাত্রী ওরাকে নিয়েও ওখানে যাই। ওটা তো সম্ভবত ভারত সরকারের ইয়ে থেকেই করা হয়। কলকাতায় একটা টিম যাই, মিউজিক্যাল টিম, আর আমি ভোকাল হয়ে গেলাম, নাচের গেল। এইভাবে প্রায় 10টা দেশ হয়েছে ওরা। মানে আলোচনাটা এমন জায়গায়, আড্ডাটা এমন জায়গায় পৌঁছচ্ছে যে আপনাকে তো ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু আপনাদের এই দিকগুলো আমাদের মোটামুটি দর্শক বন্ধুদের অনেকেরই জানা বা অনেকটা জানলামও, আজকে সমৃদ্ধ হলাম। দু একটা ব্যক্তিগত প্রশ্ন করি। মানে আপনি এখনই বললেন আপনার সহধর্মিণীর কথা, প্রথম পরিচয় একটা স্কুলে, মানে আমি গান শেখাতাম আর সেখানে ও নাচ শেখাতো, কিন্তু কেউ কাউকে দেখিনি। মানে আমার যেদিন ডেট আমি সেদিন গিয়ে ক্লাস করি, ও যেদিন ডেট হয় সেদিন ক্লাস করে, অতএব দেখার কোনো ই নাই। জানি যে একজন ওখানে নাচ শেখায়, ও জানে যে আমি ওকে গান শেখাই। তারপর যেখানে যেই বাড়িতে আমি থাকতাম সেখানেই আমি দিদি বলতাম। মালদাতেই এই 300 মোড়েই। যাই হোক, ঠিক আছে, অ্যাড্রেস দরকার নেই, আমি ঘটনাটা জানতে চাইছি। তো ওই দিদি নিজে নিজে প্ল্যান করেছে কিন্তু একটা ভিতরে যে এদেরকে একটা কী করা হবে, মানে দুটো বাউন্ডুলেকে এক জায়গায় নিয়ে, দুজন বলবো না, আপনি বাউন্ডুলে। আর আমার মিসেসেরও ছিল যে ও বিয়ে করলে মালদারি করবে, বাইরে করবে না, এবং শিল্পীকে এবং মিউজিক। মানে দুটো মানে একই সত্তা না হলে কিন্তু সমস্যা হয়। আর আমারও একটাই ছিল যে আমি বিয়ে করলে আমার মানে কালচারাল মিউজিক ছাড়া আমি করবো না একদম, যার জন্য অনেকটাই সময় লেগেছে। তো তারপর একদিন আমাকে বললো যেরকম আজকে নাচের ইয়ে আসবে, তুমি থাকবে আর কি। তারপর দেখা হলো, দেখা হওয়ার পর আস্তে আস্তে মানে মেলামেশা এই হতে হতে যে যা হয়, মানে আদান প্রদান, তারপরে ফাইনালি ছান্না তোলা। সেটা ওই দিদিরই কিন্তু। সেটা কোন সাল? 97 সাল। আমার 3 মাস মতো আমি ছিলাম, মানে আমরা মানে নিজেদের মধ্যে একটাই ছিল। 3 মাস পরে তারপরে আমাদের বিয়ে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যক্তিগত আরও অনেক ঘটনা আছে, সেগুলো ক্যামেরার সামনে অতটা জানতে চাইবও না, আর বলা উচিত না। যাই হোক, আর সন্তানদি? একটা মেয়ে। সে কি করছে? সেও এখন ফাইনাল ইয়ার, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে মালদাতে। হ্যাঁ, আর নাচে মায়ের ছায়াটা পেয়েছে, বাবারও একটা জিনেটিক একটা ব্যাপার থাকেই। গানের থেকে নাচটাতে ওর এটা বেশি। আচ্ছা, যার জন্য যেটা ভালোবাসে সেটাই। অবশ্যই, একদমই তাই। তো যাই হোক, এবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার স্বরচিত দুকলি কোনো গান। যখন আমি গ্রামের বাড়ি থেকে শহরে আসলাম, তো ছোটোবেলা যেহেতু আমার গ্রামে কেটেছে একদম, তো আসার পর না আমার রাত্রে এখানে ঘুম হতো না ঠিক মতো। সবসময় মনে হতো আমি কোথায় সেই গ্রামের পাখির আওয়াজ, এর আওয়াজ, এগুলো শুনতি। তখন আসার পরে আমি একটা গান লিখেছিলাম, এবং গোটাই কিন্তু আমার ব্যক্তিগত নিয়ে, বাবা মা ভাই, মানে গ্রাম থেকে যখন চলে আসছি তার মানে একটা ব্যথা, হ্যাঁ, সেই এটা নিয়েই আমি গানটা লিখেছিলাম। গায়ের বাড়ি ছাইরায় আমি আইলাম শহরে, গায়ের বাড়ি ছাইরায় আমি আইলাম শহরে। সবুজে ঘেরা ঘাটি আমার, সবুজে ঘেরা ঘাটি আমার, ওহিনা কাঞ্চন তারে আজও মনে পড়ে। গায়ের বাড়ি ছাইরায় আমি আইলাম শহরে। লাস্ট একটা স্ট্যান্ডার, মিডিলে আরও আছে কয়েকটা। মায়ের দেওয়া দুধের বাটি
মনে পড়ে কতই খাটি মারের দাওয়া দুধের বাটি, মনে পড়ে কতই খাটি, মানে এরকম একটা পুরো এটা দিয়ে পুরো কথাগুলো মনে নেই। মানে এই দু লাইন শুনেই কিন্তু নস্টালজিয়া ফিল করছি, মানে সেই মাটির টান, গ্রামের টান, মানে আর আপনার যে দরাজ গলা আর যে আবেদন গলায়, মানে এ তো ভাবা যাচ্ছে না, গায়ে কাটা দিচ্ছে রীতিমতো আর কি। যাই হোক, খুব ভালো লাগলো। আরেকটা যেটা প্রশ্ন যে মানে গান নিয়েই তো আপনার জগৎ, গান নিয়েই চলা, গান নিয়েই ফেরা, গান নিয়েই সব কিছু। তো আগামী যে এই যে প্রজন্ম আমাদের যা দেখছি, এই যে শিল্পকলা, সাহিত্য চর্চা বা এগুলো এখন মানে এই যে ডিজিটাল যুগ, বিশেষ করে মোবাইল, মানে এ নিয়ে আপনার কীরকম অভিমত? বা সত্যি কথা বলতে আমি যখন প্রথম ক্যাসেট করি তখন ক্যাসেট, হ্যাঁ, তারপর আসলো সিডি, সে সিডির ডিভিডির যুগ, তারপরে তো এখন আর কিছুই নাই, এখন মোবাইল, চিপ মোবাইলে। তো ঠিক তেমনি গানটাও ঠিক এরকম হয়ে গেছে, মানে অরিজিনাল যে ফোক, অরিজিনাল যে লোকসঙ্গীত, সেটাও কিন্তু ঠিক এই ধাপে ধাপে এরকম এগিয়ে গেছে। মানে এখন নিজেই বাড়িতে হয়তো মিউজিক অ্যারেঞ্জ করছে, নিজেই গান গাইছে, নিজেই আপলোড করছে। আর সত্যি কথা বলতে লোকসঙ্গীতের যে মাটির যে মানে গ্রাম থেকে যে উঠে আসা শিল্পী, সেটা খুব কমে যাচ্ছে। যার ফলে কী হচ্ছে, শহর থেকে যারা লোকসঙ্গীত গাইছে, সেই মাটির গন্ধ, সেই মাটির সুর কিন্তু পাওয়া যাচ্ছে না, সুতরাং আবেদনটাও কমে যাচ্ছে। এবং যেহেতু ডিজিটাল, এখন পুরো মিউজিকটাই হয়ে গেছে অর্কেস্ট্রা, বা সেই দোতারা, সেই বাঁশি, সেই খোল, ঢোল, এগুলো নিয়ে যে একটা মিউজিক তৈরি হতো, অথচ আসল মানে ঐতিহ্য বলতে গেলে কিন্তু এইগুলোই, ভাওয়াইয়া, বাউল, ভাটিয়ালি, এগুলোই কিন্তু আমাদের একদম একদম মানে মাটি থেকে আসা গান, মাটি থেকে আসা গান, কিন্তু এগুলোই আজকে আমাদের প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। আছে কিছু কিছু আছে, তার যারা খুব কম ইসে আসে, হ্যাঁ, কিছু কিছু এখনও আছে যারা বেশি পরিচিত হতে চায় না, কিন্তু এগুলোকে নিয়ে আছে। আখড়া, ওদের আখড়া বলে, আখড়া দেখলে বোঝা যায়। সে তো আপনারও তো সম্ভবত একটা আখড়া আছে। আমি একটা আখড়া করেছি 2017 সালে, আমার ইচ্ছা ছিল ওই গ্রামেই আমি করবো। আচ্ছা, যেহেতু গ্রাম থেকে চলে এসেছি আমি, সেই সপ্তাহে একদিন দুদিন তো যেতে পারছি, সেখানে ওই আবার বন্ধু বান্ধব দেখা হচ্ছে, যারা পুরনো আছে তাদেরকে নিয়ে বসে গান বাজনা, এখনও সে আবার কোন সময়টা করেন? আমি ওই একদিন যাই, সারাদিন থাকি, সারাদিন ওখানে থাকে, সন্ধ্যাবেলা আসি বাড়ি। মানে মনের খিদা ওখানেই পূরণ হয়ে যায়, সত্যি কথাই। মানে আপনাদের মতো ব্যক্তিত্বের সাথে কথাবার্তা বললে মনে হয় যে ঘন্টার পর ঘন্টা চলে গেলেও বোঝা যায় না। কিন্তু একটা জিনিস কি, এতদিন, এখন 64 আমার, হ্যাঁ 64, এতদিন আমি গান প্রায় ছোটো থাকি, মানে আমার জ্ঞান থেকে আমি এই গানের মধ্যে আছি, তবুও মনে হয় কিছুই জানলাম না। এ তো সমুদ্র, তো অগাধ সমুদ্র, এই মাপা আমাদের আবার যদি জন্ম নিই তাহলে যেন আবার এই বাউল হয়ে জন্মাতে পারি। আর সবচেয়ে বড় কথা, সঙ্গীত এমনই একটা জিনিস, সমগীত, মানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক সূত্রে বাঁধে, যেটা অন্য কোনো জিনিসের কোনো ক্ষমতা নেই। আর সেই জায়গায় আপনি একজন এই পথের মানে পথিক, এবং আমাদের মালদার ভূমিপুত্র, এখন জাতীয় আন্তর্জাতিক স্তর দুই স্তরেই আপনার খ্যাতি পেয়েছেন, যশ পেয়েছেন। তো এ তো আমাদেরও পরম সৌভাগ্য মনে করি আমি একদম। না, সে তো আপনি ডাউন টু আর্থ মনেই হচ্ছে, এত ঘরোয়া আলোচনা চলছে। আমি কোনোদিনই ভাবিনি বা কোনোদিন প্রকাশও করি না, ঠিক আছে বলছে যাই, যেখানে ঈশ্বর পাঠাচ্ছে যেমন হচ্ছে হচ্ছে। আচ্ছা, গান বাজনা বাদে আপনার অন্য কোনো দিকে কোনো খুব ছোটোবেলায় খেলাধুলাই ছিল, ফুটবল খেলতাম, ফুটবলটা ভালো খেলতাম। তারপরে কোনো ক্লাবের সমর্থকও বটে? না, সেভাবে আমি কোনোদিন, একটা মজার ঘটনা কি, আমি সবই করি কিন্তু কিছুই করি না। যেমন আমাকে কোনো পাড়ে থেকে গান গাইতে বললো, গেয়ে দিলাম, আবার অন্য পাড়াতে বললো, সেটাও গেয়ে দেবো। এখন যেটা হচ্ছে, আগে ছিল গানটা ছিল আমার নেশা, এখন নেশা প্লাস পেশা। তার পেশা যখন হয়েছে তখন আমি কিন্তু আর কোনো কিছু, আমাকে পয়সা দিলে আমি গান গাইব, সে যে পার্টি হোক, যে হোক। ঠিক তেমনি আমি খেলেছি বা সব কিছু করেছি, আমি আমারটা এনজয় করি, কিন্তু কোনো সমর্থকও না, আবার কোনো ইয়েও না, মানে ভালো লাগে, ঠিক আছে, ভালো আছে, চলছে। আর রাজনৈতিক তো একই রকম না, আপনি সক্রিয় কর্মী বা ইয়ে নাই নিশ্চয়ই, তার সেটা একটা আছে, কিন্তু আমি কোনো করি প্রকাশ নেই, না সেটা করা উচিত না অ্যাকচুয়ালি। আমি তো শিল্পী, তো একদম একদম, শিল্পীর কোনো জাত হয় না। হ্যাঁ, এটাই হচ্ছে বড় কথা। আর একটা আমার খুব নেশা, সেটা হচ্ছে আমার বাগান, ফুল বাগান। আচ্ছা, ছোটো থেকেই আমার ওই জায়গায় থাকতাম, গ্রামে মাটির ঘর, সামনে আমার বিশাল জায়গা,
ওখানে পুরো ফুলের বাগান। আর এখন পানি এখন ছাদের উপরে, গোটা আমার প্রায় 100-150 গাছ আছে ফুলের। সকালে পরিচর্যা এখানে আমি আপনি করেন? নিজেই, সকাল থেকে উঠে? একদম সকালে আমি 6টায় উঠি, 11টা থেকে 11:30, ম্যাক্সিমাম 12টা ঘুমাই। 6টা 6:30 উঠে 2 ঘন্টা আমি উপরে একদম চলে যাই, ছাদের উপরে গিয়ে গাছের এই জল দেওয়া এই করা কি করা না করে আবার তারপর শরীরচর্চা হ্যাঁ ওইখানে হয়ে যায়, ওর মধ্যে ওইটাই হয়ে যায়, একসাথেই হয়ে যায়। একসাথে। ঠিক আছে, আমাদের সময় খুব সীমিত। আমরা এই অনুষ্ঠানটা করছি অন ক্যামেরা, মানে ক্যামেরার সামনে আপনাদের মতো যারা ব্যক্তিত্ব, যারা শিল্পী হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা সামাজিক কোনো ব্যক্তিত্ব হোক, তাদেরকে আমরা তাদের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত দিকটা আমরা আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরার আমাদের একটা প্রচেষ্টা। আপনার শুভকামনা রইল, আপনি দীর্ঘায়ু হন, সুস্থ থাকুন, আর এভাবেই গান শুনিয়ে ভুবন মাতিয়ে যান, এবং আমরাও যাতে আপনার সাথে মানে এই গানের জগতে থেকে কিছু সমৃদ্ধ হতে পারি এবং আনন্দ পেতে পারি, এরকম আনন্দ দিয়ে যান। শুভকামনা রইল। ধন্যবাদ।